এই গল্পটি লিখেছেন সঞ্জয় কাম্বলে। রাত ৮টা প্রায় বেজে গেছিল। পোস্টমর্টম করে থাকা মারুতি রাও তাড়াহুড়ো করে পোস্টমর্টম রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। এত বছরের পোস্টমর্টমের অভিজ্ঞতায় ওনার পরিচয় ছিল। কখনো কখনো এমন লাশ আসতো যেটা পুলিশও দেখতে পারত না। এমন লাশগুলোর পোস্টমর্টম মারুতি রাও বিনা ঘৃণা ছাড়াই করত। বৃষ্টির জলে ফুলে গিয়ে থাকা লাশ হোক কিংবা অনেক দিনের পচা সব, মারুতি রাও ভয় না পেয়ে সব লাশের পোস্টমর্টম করত। তাই ওনার সহকর্মীরা ওনাকে খুব বেশি মানত। ওনার এই অভিজ্ঞতার কারণেই ওনার ডক্টর সাওয়ান্তের সঙ্গে খুব ভালোই বন্ধুত্ব ছিল। হাঁটতে হাঁটতে গতকাল রাত্রে হয়ে থাকা ডক্টর সাওয়ান্তের সঙ্গে কথাগুলো ওনার মাথায় ঘুরছিল। গতকাল রাত্রে প্রায় 11টা বেজে গেছিল। মারুতি রাও ওনার সোফার উপরে বসেছিলেন। হঠাৎ ফোনের ঘন্টি বাজল। ঘড়িতে সময়টা দেখতে দেখতে উনি ফোনটা ওঠালেন। আগে বলুন সাওয়ান্ত স্যার। মারুতি একটা ছেলে আছে, তাকে কাজ থেকে বের করতে হবে। আমার তার সঙ্গে ঠিক পটরি খায় না। তারপরে সে অনেকবারই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাই আজকে তোমার সঙ্গে তার ডিউটি দিয়েছি। স্যার, নাম কি ছেলেটার? নামটা হলো দীপক। এখন এই দীপকটা নিভে যাবে স্যার। পোস্টমর্টম রুমে কাজ করা কোনো বাচ্চাদের খেলা নয়। মারুতি, একটা কথা জিজ্ঞেস করি? দ্বিধাপূর্ণ আওয়াজে উনি জিজ্ঞেস করলেন। সাওয়ান্ত স্যার, এত দ্বিধা কিসের? যা জিজ্ঞেস করার আছে করে নিন। মারুতি, তুমি এত বছর ধরে পোস্টমর্টম করছো, কিন্তু এই ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করো? ভূত? স্যার, এগুলো হলো ভুলভাল গল্প। আমি এই সব অন্ধবিশ্বাসে কোনো বিশ্বাসই রাখি না। অনেক আত্মবিশ্বাসের সঙ্গে মারুতিরা উত্তর দিল। আর বলুন স্যার, আপনি ফেরত কবে আসছেন? এখন অবধি তো মুম্বাইতেই আছি, কালকে পৌঁছবো। মুম্বাইয়ের থেকে প্রায় 8 ঘন্টার জার্নি। আরেকটা কথা মারুতি, সেই ছেলেটা দীপকের একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব? কিসের বিশেষত্ব? এখন তো একটু ব্যস্ত, কালকে তো আসছি, দেখা করে বলবো। গতকালের সেই ঘটনাটা ভেবে মারুতিরাও মনে মনে হাসছিল। আজকে আবার সাওয়ান্ত স্যার আমার উপর একটা দায়িত্ব দিয়েছে। যাদেরকে চাকরির থেকে বের করার থাকে, সাওয়ান্ত স্যার ঠিক ওদের ডিউটি আমার সঙ্গে পোস্টমর্টম রুমে দিয়ে দেয়। মানে ওরা নিজেরাই কাজ ছেড়ে দেয়, ওদেরকে আর হাসপাতাল থেকে বের করতে হয় না। হাঁটতে হাঁটতে মারুতিরাও পোস্টমর্টম রুমের বাইরে পৌঁছলো। সেইখানে 24-25 বছরের একটি ছেলে দাঁড়িয়েছিল, আর একটা লাশ সাদা কাপড় দিয়ে মোড়া ছিল। নাম কি তোমার? স্যার দীপক। দীপক, পোস্টমর্টম করার সময় আবার নিভে যেও না। মারুতিরাও নিজের অ্যাপ্রন পরল আর দীপককে বলল, ভয় যদি পাচ্ছ তাহলে এখনই বলো, এইখানে অনেক লোকেরা কিন্তু অজ্ঞান হয়ে গেছে। মারুতিরাও লাশের উপর থেকে কাপড় সরিয়ে বলল, এর প্রায় 25 বছর বয়স হবে। মাথাটা পুরো একদম থেঁতে দেওয়া হয়েছে, মনে হয় কোনো বড় পাথর দিয়ে করা হয়েছে এটা। লাশের অবস্থা দেখে দীপক নিজের চোখ বন্ধ করে দিল। এতটুকুতে ভয় পেয়ে গেলে? এখন তো শুধু মাথাটা ফেটেছে, পোস্টমর্টমে তো সারা শরীর ছিঁড়ে দেওয়া হয়, সেইটা দেখলে তুমি কি করবে? মারুতি রাওয়ের কথাগুলো দীপকের খারাপ লাগলো। সে সাহস করে সেই লাশটার দিকে দেখলো আর বলল, এর খুন হয়নি, কাজে যাওয়ার সময় গাড়ি স্লিপ করে গেছে, আর কোনো ভারী গাড়ির নিচে এর মাথা এসে গেছিল, তাই চেহারাটা একদমই চেনা যাচ্ছে না। আরে বাহ, বেশ সাহসী তো তুমি। দেখার সঙ্গে সঙ্গেই পরিণামে পৌঁছে গেলে। দীপক কিছু না বলে চুপচাপ সেই লাশটার দিকে দেখছিল। মারুতি রাও টেবিল থেকে সার্জিক্যাল ব্লেডটা ওঠালো আর দীপককে দেখিয়ে বলল, আরে এত ভয় পাচ্ছ কেন? পোস্টমর্টম তো এর হচ্ছে, কিন্তু তোমার এত ব্যথা করছে কেন? তখনই দীপক লাশটার দিকে দেখে গম্ভীরভাবে বলল,
মৃত্যুর পরে বাইরে বের হয়ে থাকা এর আত্মা এর বডির যখন পোস্টমর্টম হতে দেখবে তখন এর কিরম লাগবে? দীপকের এই কথাটা শুনে মারুতি রাও হেসে হেসে বলল, আত্মা, এই ভূত প্রেত আত্মা এগুলো সব অন্ধবিশ্বাস, বুঝলে? আমি এইসব কথায় বিশ্বাস করি না। দীপক চুপচাপ দাঁড়িয়েছিল আর বলল, অন্ধবিশ্বাস? ক্ষমা করবেন স্যার, যতক্ষণ আমরা দেখি না ততক্ষণ আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কিংবা না করি এদের কিছু যায় আসে না। দীপকের অস্বস্তি ভাব দেখে মারুতি রাও আত্মবিশ্বাসের সঙ্গে বলল, নিজেদের এই পোস্টমর্টমের কাজ দেখেই ভূত প্রেত আত্মা আমাদের থেকে ভয় পায় রে। ওরা ভয় পাবে কেন? ওদের কিসের চিন্তা? ওদের তো কোনো ব্যথা কষ্ট হয় না, ওদের কাছে তো কোনো শরীর থাকে না। ওরা কোথাও যেতে পারে, হয়তো আপনার সামনেও থাকতে পারে। দীপকের এই কথাতে মারুতি রাওয়ের বেশ রাগ হয়। সে রাগ চোখে দীপকের দিকে দেখে আর সার্জিক্যাল নাইফ নিয়ে লাশটার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এই সব দেখে দীপক আশ্চর্য হয়ে যায়। তার চেহারার রংটাই চলে যায়। দীপকের হাবভাব দেখে মারুতি রাও সেই লাশটার শরীরের ভেতরে হাত ঢোকালো আর কিছু অঙ্গ বের করে তাকে বলল, এর লাংসের অবস্থা দেখছো? সব সিগারেট দারুর জন্য হয়েছে। আর চোখে দীপকের পকেটে থাকা সিগারেটের প্যাকেটের দিকে দেখিয়ে মারুতি রাও বলল, তোমার লাংসগুলোরই এমনই অবস্থা, ওগুলোকেও এখনই দেখে নেওয়া হবে কি? উনি তো হেসে বললেন, কিন্তু দীপক চুপচাপ সেইখানেই দাঁড়িয়েছিল। মারুতি রাও আস্তে আস্তে সারা শরীরটাকেই ছিঁড়ে দিল আর দরকারি অঙ্গগুলোকে বের করে নিল। একটা হাতুড়ি দিয়ে উনি মাথার খুলিটা খুললেন, যেন কোনো ঢাকনা খোলা হলো। দীপক ভাবনা শূন্য চেহারা নিয়ে সেই সব দেখছিল। ওর চেহারার দিকে দেখে মারুতি রাও বলে উঠল, ছেলেটা বেশ সাহসী। ছিঁড়ে থাকা লাশটাকে উনি সেলাই করে দিল আর বলল, পরের লাশের পোস্টমর্টমটাও আমি করব, তুমি শুধু আজকে দাঁড়িয়ে দেখতে থাকো। পোস্টমর্টম হয়ে গিয়ে থাকা লাশটাকে উনি ঢেকে দিলেন। পাশে থাকা একটা সাদা কাপড়ে মোড়া লাশটার দিকে উনি দেখলেন। কিছুক্ষণ আগেই সেই লাশটা ওইখানে রাখা হয়েছিল। লাশটার পায়ের মধ্যে ট্যাগে ওর নামটা লেখা ছিল। নামটা দেখার পরে মারুতি রাও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে দীপকের দিকে ভয় চোখে দেখল। দীপক নির্ভীক হয়ে ওনার দিকে দেখছিল। সত্যিতেই কি দীপক নির্ভীক ছিল, না সে নির্ভীক হওয়ার নাটক করছিল? মারুতি রাও কিচ্ছু বুঝতে পারছিলেন না। মারুতি রাও টেবিলে থাকা প্যাডটা ওঠালেন আর ডিটেলসগুলো পড়া শুরু করলেন। আর লাশের উপর থেকে সাদা চাদরটা সরালেন আর ওনার হাত থেকে সেই প্যাডটা চলে গেল। এতক্ষণ ধরে আত্মবিশ্বাস দেখিয়ে থাকা মারুতি রাওয়ের মুখের রং হালকা হয়ে গেল। সে টেবিলটাকে ধাক্কা দিয়ে দূরে সরে গেলেন। ওনার মুখে একটা ভয়ের ভাবনা ছিল। দীপক ওনার অবস্থা দেখে ওনার কাছে গেল আর বলল, ভয় পেয়ে গেলেন? মারুতি রাও নিজের চোখের উপরে বিশ্বাস করতে পারছিল না। ভয়তে ভরে থাকা ওনার দুটি চোখ সেই লাশটাকে দেখছিল। দীপক শান্তিপূর্ণভাবে ওনার কাঁধে হাত রাখল আর বলল, ভূত প্রেত আত্মা এদের সকলের আলাদা জগৎ আছে, কিন্তু আপনাদের মতন লোকেরা এদেরকে বিশ্বাস করেন না। আপনাদের বিশ্বাস না করাতে ওনাদের অস্তিত্বতে কোনো আঁচ পড়ে না। মারুতি রাও মানসিকভাবে অস্থির হয়ে উঠেছিলেন। এইটা কোনো স্বপ্ন নয় তো? না, এইটা তো সত্য। ওনার চোখ দুটি বড় বড় হয়ে গেছিল, যেন কোনো সাপকে দেখে নিয়েছেন। এক্ষুনি পোস্টমর্টম হয়ে থাকা লাশটাকে উনি পেছনে মুড়ে দেখলেন। এই সব মারুতি রাওয়ের কল্পনার বাইরে ছিল। মারুতি রাওকে এমন অবস্থায় দেখে দীপকের মুখে একটা বিচিত্র হাসি ফুটে উঠল। ওনার মুখে ওই ভয় ভাব দেখে দীপক ওনাকে বলল, আপনার মুখ দেখেই বলতে পারছি এমন দৃশ্য আপনি নিজের জীবনে প্রথমবার দেখলেন। তখনই দরজা খুলে সিনিয়র ডক্টর সাওয়ন্ত আর ওনার সহকর্মী ডক্টর শিন্ডে ভেতরে আসলেন আর টেবিলে থাকা লাশটাকে দেখে বললেন, এইটা হঠাৎ করে কি করে হলো? রাত্রে ঘুমের ঘোরে হার্ট অ্যাটাক হয়েছে। রাত্রে ঘুমানোর পরে আর উঠলেনই না। এমন হঠাৎ করে হয়ে থাকা মৃত্যুতে আত্মা বুঝতে পারে না যে শরীরটা শেষ হয়ে গেছে। সেই আত্মা প্রত্যেক দিনের মতন সব কাজই করতে থাকে। দীপকের এই কথাটা দুজনের ধ্যান কেড়ে নিল। আরে হ্যাঁ শিন্দে, এ হলো দীপক। এ আজকের থেকে ডিউটি জয়েন করেছে। আর হ্যাঁ, এর একটা বিশেষত্ব আছে, এ প্রেত আত্মাদের সঙ্গে কথা বলতে পারে। তখনই শিন্দে হাসতে হাসতে বলল, তার মানে আমাদের এই মারুতির আত্মা ও লাশের সঙ্গে কাজ করতে এসেছে। এই ছেলেটাকেই জিজ্ঞেস করে নাও,
এমনিতে আমি ভূত প্রেত আত্মা এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না, তবুও টেবিলে থাকা এই দুটো লাশকে দেখে নাও। তখনই দীপক টেবিলে থাকা মারুতি রাওয়ের লাশটার চেহারা ঢেকে দিল আর সাওয়ান্ত স্যারের পেছনে অর্ধেক খোলা থাকা জানলাটার দিকে দেখে বলল, মারুতি রাও স্যারও এই অন্ধবিশ্বাসের উপরে কোথায় বিশ্বাস করতেন? দীপকের এই কথাটা শুনে সাওয়ান্ত স্যার অবাক হয়ে গেলেন আর দীপক যে জানলাটার দিকে দেখছিল সেই জানলাটার দিকে দেখলেন। তখনই একটা ঠান্ডা হাওয়া জানলার থেকে ভেতরে ঢুকল। এই গল্প যদি আপনাদের ভালো লেগেছে তো আমাদের সাবস্ক্রাইব করুন। আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ নিশ্চয়ই ফলো করুন। যদি আপনার কাছে এমনই গল্প আছে তো আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা চেষ্টা করব যে পরবর্তী অ্যানিমেটেড স্টোরিটা আপনাদেরই হোক।